সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ইরানে খামেইনির খতমে ঝড় উঠেছে বাংলাদেশের জামায়াতে শিবিরে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, ভারতের বিপদে ঝাঁপিয়ে পড়ল রাশিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রক্তে রাঙানো ৫ই মার্চ, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইউনুসীয় সংস্কারের সরকার, লুটের হিসাব ১৪৭০ কোটির ওয়ার্ক অর্ডার, তহবিলে ২৫ কোটি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেশমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যুদ্ধে জড়িয়েছে ইরান, ইসরায়েল, আমেরিকা। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের রেশ গিয়ে পড়েছে বাংলাদেশে। বাংলাদেশের জামায়াতে শিবির ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন ও খামেইনিকে হত্যার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখিয়েছে। গত রবিবার ১ মার্চ বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হাজার হাজার ছাত্র জনতা ও ধর্মপ্রাণ মুসলিম উপস্থিত হন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। বলেন, ইরান একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, যারা ইসলামের উত্থান সহ্য করতে পারে না। তারা ইসরায়েলকে ব্যবহার করে ইরানকে ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। অতীতে ইরান পার্লামেন্টে তারা হামলা চালিয়েছে, আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে, দেশটির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করেছে। তারপরেও ইরানের অগ্রগতিকে তারা রোধ করতে পারেনি। সেই প্রতিহিংসা থেকে থাঙ্গাগ্গর ইরানের ওপর হামলা চালাল আমেরিকা ও ইসরায়েল। ইরান ও ইসরায়েলের যুদ্ধের বলি হরমুজ প্রণালী। তেহরানের দাবি, তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তাতে কিছুটা হলেও উদ্বেগে ভারত। রাশিয়াকে বলা হয় ভারতের বন্ধু, তাই বিপদের দিনে বন্ধুকে সাহায্য করতে এগিয়ে এল রাশিয়া। মস্কোর তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তারা তেল ও জ্বালানি দিয়ে ভারতকে সাহায্য করতে প্রস্তুত। ভারত যেন তেল সংকট নিয়ে অহেতুক বিচলিত না হয়। ভারত উদ্বেগে রয়েছে ঠিকই, তবে গভীর খাতে গিয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ইরান মধ্যপ্রাচ্যে যেসব জায়গায় হামলা চালিয়েছে, সেই সব অঞ্চলগুলি শুধুমাত্র সেই সব দেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, ইউরোপীয় ইউনিয়নের কাছেও গুরুত্বপূর্ণ। তেহরান কৌশলগতভাবেই এই হামলা চালিয়েছে। ইরানের কৌশলগত হামলা ধাক্কা দিয়েছে আমেরিকাকেও। পিচ ঢালা ধূসর মহাসড়কের বুক চিরে এখন যেন বইছে রূপকথার বসন্ত। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে চোখ মেললেই দেখা যাচ্ছে রক্তরাঙা পলাশ আর শুভ্র গোলাপি জাপানি ক্যাসিয়া রেনিজেরার মেলা। দেশি বিদেশি ফুলের এই অভূতপূর্ব মেলবন্ধনে মহাসড়কটি এখন আর কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং বিনোদনের এক রঙিন ক্যানভাসে পরিণত হয়েছে। জানা গেছে, ৭-৮ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ৪ লেনে উন্নীত করার সময় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। মূলত রাতের বেলা বিপরীতমুখী যানবাহনের হেডলাইটের তীব্র আলো সরাসরি চালকের চোখে পড়া রোধ করতে এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে বিভাজকের ডিভাইডারের ওপর রোপণ করা হয় কয়েক হাজার দেশি বিদেশি ফুলগাছ। ১৯৭১ সালের মার্চ মাস ছিল বাঙালি জাতির ইতিহাসে এক অগ্নিঝরার সময়। সেই উত্তাল দিনগুলোর মধ্যে ৫ই মার্চ ছিল আন্দোলনের এক চূড়ান্ত সন্ধিক্ষণ। এদিন একদিকে যেমন ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বর্বরচিত দমনপীড়ন, অন্যদিকে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন নেতৃত্ব এবং শৃঙ্খল ভাঙার অদম্য শপথ।
5ই মার্চ ছিল বঙ্গবন্ধুর ডাকা অসহযোগ আন্দোলনের 5ম দিন। ঢাকাসহ সারা দেশ তখন কার্যত অচল। বঙ্গবন্ধুর নির্দেশে সরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যায়। এদিন বঙ্গবন্ধু স্পষ্ট জানিয়ে দেন, অধিকার আদায় না হওয়া পর্যন্ত বাঙালি ঘরে ফিরবে না। তিনি ঘোষণা করেন, বাংলার মানুষ আর শোষিত হতে চায় না, তারা মুক্তি চায়। তার এক ডাকে সারা দেশের মানুষ খাজনা ও ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়ে পাকিস্তান সরকারকে পঙ্গু করে দেয়। 5ই মার্চের সেই সুদৃঢ় অবস্থানই প্রমাণ করেছিল যে পূর্ব পাকিস্তানের প্রকৃত শাসনভার তখন ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকেই পরিচালিত হচ্ছে। এই দিনটি কেবল আন্দোলনের ছিল না, ছিল বিয়োগান্তক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিদায়ী প্রশাসক এজাজ মোহাম্মদ শেষ অফিসের দিন 34টা ফাইলে সই করে গেছেন। কথাটা পড়তে যতটা সহজ লাগছে, ঘটনাটা ততটা সহজ না। জাতীয় নির্বাচনের মাত্র 2 দিন আগে 10 ফেব্রুয়ারি, যেদিন তার চেয়ার ছেড়ে দেওয়ার কথা, সেদিনও এই লোক 34টা ফাইলে সই দিয়ে গেছেন। এই 34টা ফাইলে ঠিক কী ছিল, কোন কোন প্রকল্পের অনুমোদন ছিল, কার পকেটে টাকা যাওয়ার ব্যবস্থা হয়েছিল, সেটা এখনও পরিষ্কার না। কিন্তু নতুন প্রশাসক এসে যা দেখলেন সেটা পরিষ্কার। কর্পোরেশনের ঘরে মাত্র 25 কোটি টাকা, আর মাসের বেতনেই যায় 13 কোটি। 1470 কোটি টাকা টেন্ডার আর ওয়ার্ক অর্ডার দিয়ে যাওয়া হয়েছে, অথচ কর্পোরেশনের তহবিলে টাকা নেই। এই দুটো তথ্য পাশাপাশি রাখলে একটাই প্রশ্ন মাথায় আসে, এই ওয়ার্ক অর্ডারগুলো কি সত্যিকার অর্থে উন্নয়নের জন্য দেওয়া হয়েছিল, নাকি বিধায়েরা কি নির্দিষ্ট কিছু মানুষের হাতে কাজ তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল? যুক্তরাজ্য যখন আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার আর সুদানের নাগরিকদের ভিসা স্থগিত করে দিল, তখন প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠল, পরেরটা কে? আর সেই উত্তরে বারবার একটাই নাম আসছে, বাংলাদেশ। এই খবরটা লজ্জার, এই খবরটা তীব্র অস্বস্তির। কিন্তু সবচেয়ে বড় কথা হল, এই পরিণতির জন্য দায়ী যারা, তারা এখন দিব্যি ক্ষমতার গদি গরম করতে বসে আছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের কথা মনে আছে? দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোতে তাইরে রেখে জনগণের বড় অংশ যে ভোটকে প্রত্যাখ্যান করেছিল, সেই ভোটের পথ ধরে যারা ক্ষমতায় এসেছে, তাদের শাসনামলেই বাংলাদেশের নাম উঠে এসেছে ব্রিটিশ হোম অফিসের গ্রে লিস্টে। কাকতাল বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ সংখ্যাগুলো কথা বলে।